ওয়েলকাম ওয়ান্স এগেইন, আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। মাঝখানে লাইভটা কেটে গিয়েছিল, আন্তরিকভাবে দুঃখিত এই জন্য। আচ্ছা, যেটা আগেরটাতে বলছিলাম, যেখানে লাইভটা কেটে গেল, তো সেখানে আমরা দেখেছিলাম যে কি কি কাগজপত্র লাগে। তারপরে আসলে আমি লাইভ করছিলাম, মানে আসলে টের পাইনি যে এটা লাইভটা কেটে গেছে। তারপরে কিছু আলোচনা করেছিলাম 2-3 মিনিটের মতো। তো সেই জিনিসগুলো আবার বলছি যে কাগজপত্র রেডি হয়ে গেলে এখন সামনে এই কয়েকদিন, মানে 27 তারিখে তো আমাদের ফার্স্ট সেশনটা হবে, মানে প্রত্যেকটা টপিক ধরে ধরে। তো তার আগ পর্যন্ত আপনার যে পড়াগুলো দিব, মানে যে টপিকগুলো আপনারা পড়বেন সেই বিষয়গুলো, ইভেন মানে ভাইবার জন্য ওভারঅল কি কি বিষয়গুলো আমাদের গো থ্রু করে যেতে হবে প্রিপারেশন নেওয়ার জন্য, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল যে আইস ব্রেকিং কোশ্চেন থাকবে সেখানে, টোটালি আইস ব্রেকিং কোশ্চেন, এর মধ্যে থেকে যে কোনো জিনিস আপনাকে জিজ্ঞেস করতে পারে, যে জিনিসগুলো লিখেছি, মানে ব্যক্তিগত প্রশ্ন দিয়ে মূলত আইস ব্রেকিংটা শুরু হয়। এর বাইরে আরো আছে, লেখা শেষ হয় নাই। যেমন ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এটা আপনাকে যে ধরবে এমন না, প্রিপারেশন নিয়ে রাখতে হবে। সবাইকে ধরবে এমন না, এখন খুব কম ধরে, তবে যাকে ধরবে সে যেন হ্যাসিটেট ফিল না করে বলার সময়। এটা কিন্তু শুরুতেই একটা আপনার ইমপ্রেশন সেট করে দিবে, যে প্রথম একটা প্রশ্ন জিজ্ঞেস করলো আপনার নিজের সম্পর্কে, আপনি যদি সেটা না পারেন তাহলে ডেফিনেটলি আপনার নাম্বার কিছুটা হলেও কমবে। তো এখানে আমাদের সর্বোচ্চ, যেহেতু এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা হয়েছে, তো এমসিকিউ খুব বেশি নাম্বার কিন্তু হয়তো আমাদের একজন আরেকজনের পার্থক্য থাকবে না। এই জন্য আমাদের চেষ্টা থাকবে সর্বোচ্চ ভালো আউটপুটটা দেওয়ার ভাইবা বোর্ডে। বাদ বাকিটা আল্লাহর ইচ্ছা। রিজিকে থাকলে হবে, না হলে না হবে, কিন্তু আমার জায়গা থেকে যেন সর্বোচ্চ চেষ্টাটা আমি করি। ঠিক আছে? তাহলে কি কি প্রশ্ন? ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, ইয়ার ফ্যামিলি সম্পর্কে জানতে চাইতে পারে, আবার কিছু ক্ষেত্রে হইতে পারে যে তোমার মা সম্পর্কে বলো, তোমার বাবা সম্পর্কে বলো, হতে পারে কিনা ইনস্ট্যান্ট জিজ্ঞেস করতে পারে। টেল অ্যাবাউট ইয়োর একাডেমিক ব্যাকগ্রাউন্ড, এটা আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন ছোটবেলা থেকে, এসএসসি, ইন্টারমিডিয়েট, সবকিছু মিলে আসলে আপনাকে প্রশ্ন এখানে জিজ্ঞেস করতে পারে। আপনি কেন বিসিএস দিচ্ছেন? এই দুইটা বিসিএস সাধারণত জেনারেল বিসিএস যখন হয় তখন এই জিনিসগুলো জিজ্ঞেস করার প্রবণতাটা বেশি থাকে। কেন বিসিএস দিচ্ছেন, তারপরে কেন এই বিসিএস ক্যাডারে আসতে চান। এখন তো আসলে কিছু জিজ্ঞেস করবে না যে অন্য ক্যাডার ছেড়ে আপনি এটাতে আসতেছেন, এটা তো কেউ কিছু জিজ্ঞেস করবে না। এই প্রশ্নটা সাধারণত এই বিসিএস এর জন্য না, কিন্তু যখন জেনারেল বিসিএস আপনি দিবেন তখনকার জন্য এটা হতে পারে যে ডাক্তারি ছেড়ে কেন এখানে আসতে চাচ্ছেন, কেন ফরেন বা অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে যেতে চাচ্ছেন, কেন কাস্টমসে যেতে যাচ্ছেন, কেন ট্যাক্সে যেতে যাচ্ছেন, হ্যাঁ, কেন অডিটে যেতে যাচ্ছেন, এই জিনিসগুলো জিজ্ঞেস করতে পারে। জার্নি টু বিসিএস, এটা হইতে পারে আপনি বিসিএস এর জার্নি সম্পর্কে বলেন। ফিউচার প্ল্যান সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, আজ থেকে 5 বছর 10 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান, জাস্ট ফর আলোচনা। আপনার স্ট্রেংথ কি, আপনার উইকনেস কি, এগুলো দেখেন একদম ব্যক্তিগত না, একদম ব্যক্তিগত, যেটা আপনার সাথে আপনার একদম একান্ত বিষয়, সেই জিনিসগুলো থেকে কিন্তু এই আইস ব্রেকিং প্রশ্নগুলো হবে। তবে এর বাইরে ব্যক্তিগত আরো কিছু আছে, ব্যক্তিগত আরো কিছু কিন্তু আছে, সেই জিনিসগুলো কি দেখেন। আপনার নাম, আপনার নামটা ব্যক্তিগত, খেয়াল করে দেখেন, ব্যক্তিগত প্রশ্নের হেডলাইন কিন্তু শেষ হয়নি, ওইটা কিন্তু এখানে চলছে আর কি। এটা যদি আপনি এক ধরেন, হ্যাঁ, এটা এক ধরলেন, ব্যক্তিগত প্রশ্ন। এবার আসেন নাম। তো অনেকের নাম কিন্তু অনেক সুন্দর, অনেক মিনিংফুল অর্থ আছে, অনেক ব্যক্তিত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ ব্যক্তির নামের সাথে কিন্তু মিল থাকে, তাহলে আপনার নামের অর্থ জানতে হবে। আবার যদি একটু অ্যাটিপিক্যাল নাম হয়, ডেফিনেটলি সেই নামের অর্থ সবাইকে জিজ্ঞেস করবে, যে সচরাচর ওই ধরনের নাম শোনা যায় না, তাদের কিন্তু আহ সবাইকে ধরবে এরকম। সঙ্গতিপূর্ণ কোনো ব্যক্তিত্ব বা বিখ্যাত কোনো ব্যক্তিত্ব আপনার নামে যদি থাকে, তার সম্পর্কে কিন্তু জিজ্ঞেস করতে পারে, এবং সেটা কিন্তু আপনাকে জেনে যেতে হবে। ঠিক আছে, এইটা। তারপরে আপনার নামের অর্থ, জন্মদিন, আপনার যেদিন জন্মদিন, জন্মদিনে যদি কোনো উল্লেখযোগ্য ঘটনা থাকে, উল্লেখযোগ্য ঘটনা থাকে সেটা পড়তে হবে। ওই যার সাথে আছে আর কি, এমন না যে আপনার সাথে উল্লেখযোগ্য ঘটনা নাই আপনি জোর করে সেটা প্রতিষ্ঠা করবেন, এরকম না কিন্তু। তারপরে এমন হতে পারে যে এই যে ব্যক্তির সম্পর্কে জানলেন, সে ব্যক্তি সম্পর্কে একটু, মানে তখন একটু ডিটেল জানার চেষ্টা করবেন, প্রাথমিক বিষয় যেগুলো আছে এই বিষয়গুলো দেখবেন। তারপরে আপনি, আচ্ছা, এর সাথে আরেকটা জিনিস বলি, যেহেতু জন্মদিনের সাথে আসলে বিষয়টা,
তারিখের একটা ব্যাপার আছে। তারিখ মানে কোন তারিখ? ভাইবার তারিখ। ভাইবা যেদিন দিতে যাচ্ছেন এটা একদম যে আর বলা হয় আসলে সাম্প্রতিক সময়ে এই জিনিসগুলো সম্পর্কে প্রশ্ন কম করে, তারপরে দুই একজনকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে ভাইবার ডেটে। যে ভাইবার ডেটে ওই দিন বাংলা কি সাল, বাংলা কত তারিখ, আরবি কত তারিখ, এটা হইতে পারে। আর ওই দিন কোনো ইম্পর্টেন্ট যদি ঘটনা থাকে পত্র পত্রিকা থেকে দেখে যেতে হবে ভাইবার দিনের। ভাইবার দিনের তিনটা জিনিস, তারিখ মানে ওই ইংরেজির সাথে সম্পর্ক বাংলা আর আরবির, এগুলো যে তারিখের সম্পর্ক আছে এটা একটু দেখে নিলেন, বাস। ঠিক আছে, এগুলো কিন্তু সব বিষয়গুলো নিয়ে আলোচনা, যেটা আপনার হচ্ছে মানে প্রস্তুতির জায়গায় কোনো যেন ঘাটতি না থাকে। 3 নম্বর আসেন। 3 নম্বর, এগুলো ব্যক্তিগতই কিন্তু, এগুলো কাজ হলো আপনি 27 তারিখের মধ্যে রেডি করে ফেলবেন। 24, 25, 26 3 দিনের মধ্যে সুন্দর নিজের জন্য নোট করে ফেলবেন, এটা নিজের খাতায় নোট করে ফেলবেন। ঠিক আছে, এগুলো এগুলো ব্যক্তিগত প্রশ্ন কিন্তু কারোর সাথে যাবে না, নিজের খাতায় নোট করে ফেলবেন, এই 3 দিনের কাজ আপনাদের এটা। তারপরে আসেন আপনি নিজ জেলা, নিজ জেলা সম্পর্কে জানার চেষ্টা করতে হবে। নিজ জেলার ক্ষেত্রে কি হয়, কিছু বিষয় আছে যেরকম আমরা দেখব যে নামকরণ থাকে, নামকরণের ইতিহাস আর কি, ওটাই বলতেছিলাম, নামকরণের ইতিহাস। নামকরণের ইতিহাস, তারপরে সেখানকার উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, তারপরে এখানে মুক্তিযুদ্ধের ইতিহাস থাকতে পারে, নামকরণের ইতিহাসের সাথে মুক্তিযুদ্ধের ইতিহাস ইম্পর্টেন্ট। এখন এই ব্যক্তিত্বের মধ্যে কিন্তু উল্লেখযোগ্য ব্যক্তিত্বের মধ্যে যেরকম আছে যে ভালো মানুষ আছে, কুখ্যাত ব্যক্তিত্ব থাকতে পারে। ঠিক আছে, কুখ্যাত ব্যক্তিত্ব কিন্তু থাকতে পারে। তারপরে আপনার এলাকায় কোনো নদ নদী কি কি আছে, শিক্ষা প্রতিষ্ঠান কি কি আছে গুরুত্বপূর্ণ। মোস্ট ইম্পর্টেন্টলি আপনার এলাকায় আপনার মেডিকেল কলেজ আছে কিনা, বা মেডিকেল এবং ডেন্টাল চিকিৎসা রিলেটেড সরকারি কোনো ব্যবস্থাপনা আছে কিনা, কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে আপনার এলাকায় উপজেলা লেভেলে যেগুলো আছে ফ্যাসিলিটিস গুলো আছে কয়টা আছে, এগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, তাহলে আপনার জেলার অর্গানোগ্রাম সম্পর্কে একটু একটু জেনে যাবেন। ঠিক আছে, মেডিকেল এন্ড ডেন্টাল রিলেটেড, চিকিৎসা রিলেটেড, সরকারি স্বাস্থ্যসেবার মধ্যে আসলে কি কি আছে, কমিউনিটি ক্লিনিক সহ ইউএসসি সহ সবকিছু মিলে কি কি জিনিস আছে, এগুলো আপনি জানতে হবে। এখন এই জিনিসগুলো আসলে আপনি কোথায় পাবেন, পড়ার আসলে ভ্যালিড সোর্সটা কোথায়? ভ্যালিড সোর্স হচ্ছে প্রত্যেকটা, আপনি যে জেলার মানুষ, যেমন আমি বগুড়া জেলার মানুষ, আপনি যদি সেখানে লিখে সার্চ করেন ধরেন নিজ জেলার ইনফরমেশন কোথায় পাবেন, www লেখার দরকার নেই। আমার বগুড়ার মানুষ, আমি যদি bogura.gov.bd আপনি এটা লেখেন, আপনি যদি ঢাকার হন, ঢাকা জেলার হন, ঢাকা.gov.bd, আপনি যদি কুমিল্লার হন, কুমিল্লা লিখবেন .gov.bd, বাস লিখে সার্চ করলে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। বগুড়াটা কিন্তু চলে আসছে এখানে। তো এখানে জেলা সম্পর্কিত সব জেলার প্রায় একই রকম, এর বাইরে বইও পাওয়া যায় প্রত্যেকটা জেলার। আমি মনে করি যে সময় আছে, বই কেনার কোনো দরকার নাই এগুলো রিলেটেড, এটা যা আছে যতটুকু দরকার এখান থেকে আপনি পারবেন। দেখেন এখানে কিন্তু এমনিতেই সব আচ্ছা, আরেকটা জিনিস বলতে এখানে ভুলে গিয়েছি, এটা কোনোভাবেই আপনি মিস করেন না। আর যেটা হচ্ছে উপজেলা, আপনার জেলার অর্গানোগ্রাম, জেলার মধ্যে কতগুলো উপজেলা আছে। ঠিক আছে, এগুলো কিন্তু উপজেলার নাম কিন্তু প্রত্যেকটা মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, উপজেলার নাম যেন মুখস্থ থাকে, এটা মিস করবেন না। আচ্ছা, এখানে যে আবার দেখাতে গেলে আমার মনে পড়বে আর কি। তাহলে এখানে জেলা সম্পর্কিতের মধ্যে এখানে ডিটেইলস আছে, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস দেখেন ক্যাটাগরি বেস কিন্তু আছে, যে এক নজরে একটু বুক করি। এই যে বগুড়া জেলা, বগুড়া জেলার ভ্রমণের প্রয়োজনীয় তথ্য, ভৌগোলিক পরিচিতি, পটভূমি, উপজেলার তালিকা, ইউনিয়ন তালিকা, মানচিত্র বগুড়া, জেলার ঐতিহ্য কি, ব্র্যান্ডিং কি, বিশেষ অর্জন কি, পুরাকীর্তি কি, প্রখ্যাত ব্যক্তিত্ব কি, ভাষা সংস্কৃতি কি, খেলাধুলা বিনোদন, ভৌগোলিক পরিচিতি, নদ নদী, তারপরে ব্যবসা বাণিজ্য, এগুলো সবকিছু সম্পর্কে বলা আছে। আপনি প্রত্যেকটাতে ঢুকে একবার করে দেখতে পারেন, চাইলে আবার এখান থেকে এক নজরে বগুড়া জেলাতেও ঢুকতে পারেন। ঠিক আছে, তাহলে এখানে আপনার বগুড়া জেলা সম্পর্কে যা থাকলো এটা আপনি চাইলে প্রিন্ট করেও নিতে পারেন, আমি নিজেও প্রিন্ট করে নিয়েছিলাম। ঠিক আছে, তারপরে এক্সট্রা কোনো তথ্য মনে হলে সেগুলো দাগায় দাগিয়ে মানে আমার গুরুত্বপূর্ণ যেগুলো আছে দাগায় পড়বেন সেগুলো, প্রত্যেকটা জেলা সম্পর্কে। যেমন উপজেলা এখানে আছে, এখানে আমাকে নিজেকেও কিন্তু আমাকে কিন্তু ধরেছিল উপজেলার নামগুলো, যে বগুড়া জেলার কয়টা উপজেলা আছে সেই উপজেলার নামগুলো বলো।
আমি কিন্তু একটা জেলার নাম বলতে পারি, উপজেলার নাম বলতে পারি নাই, একটা মিস্টেক ছিল। 12টা জেলা আছে, তারা কিন্তু সেটা জানে। তো সুতরাং এখানে একদম ওনারাও আঙ্গুল গুনে 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 উপজেলার নাম আদায় করে নিয়েছিল। একটা উপজেলার নাম আমি ভুলে গিয়েছিলাম। তারপর নদী কি আছে, দেন পর্যটন কেন্দ্র কি আছে, গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো, নদী, পর্যটন কেন্দ্র, সংস্কৃতি কি আছে, শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখযোগ্য কি আছে, আরো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কি আছে, এগুলো কিন্তু প্রত্যেকটা জেলার নামেই কিন্তু এরকম আছে। উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, এই যে এখানে সব ব্যক্তিত্বের নাম আছে এবং তারা কিসের জন্য বিখ্যাত সেগুলো পরিচয় দেওয়া আছে। এখানে প্রশাসনিক আরো বিষয় দেওয়া আছে, জনসংখ্যা, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার হার কত, মস্তানগড়, তারপরে নদী দেওয়া আছে, এগুলো হ্যাঁ। এটা এক বাক্যে এগুলো সব কিন্তু বলা আছে, একটা সামারি করা আছে। আপনি যদি এর বাইরেও কিছু জানতে চান, এখানে আরো কিছু তথ্য আছে, জেলা ব্র্যান্ডিং কি জিনিস, জেলার ঐতিহ্য কি। এই যে আমি যেটা দেখলাম শুরুতে দেখালাম হচ্ছে, একদম শুরুতে আলাদা করে কিন্তু এখানে দেওয়া আছে। সুতরাং এখানে প্রত্যেকটা সেগমেন্ট থেকে আপনি এটা আপনার জেলা সম্পর্কে ইন ডিটেলস জেনে ফেলতে পারেন। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই জানবেন জেলা সম্পর্কে, এগুলো মিস করবেন না, এগুলো বেসিক জিনিস। ওকে, তারপরে আসেন আরো বিষয়। নিজের কিন্তু নিজের আরো একটা জিনিস আছে, সেটা হলো প্রতিষ্ঠান এবং বিষয়। তো আসলে এটার জন্য ইম্পর্টেন্ট না বিষয়, কারণ মেডিকেল ডেন্টাল পার্ট আপনাকে আলাদা করে ধরবেই। জেনারেল বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট। অনেকে জেনারেল বিসিএস যখন দিতে যান, তখন দেখা যাচ্ছে যে জেনারেল শুধু পড়ে যান, পঠিত বিষয়ের হয়তো অনেক কিছু হয়তো পড়ে না। মানে অন্যান্য যারা আছেন তাদের জন্য বলছি আর কি। ধরেন আপনি বাংলা ব্যাকগ্রাউন্ডের, ইংলিশ ব্যাকগ্রাউন্ডের, তো আপনাকে ডেফিনেটলি পঠিত বিষয় সম্পর্কে অনার্সে যেগুলো আছে এগুলো পড়ে যেতে হবে। এটা স্পেশালের জন্য বলছি না, অন্যান্যদের জন্য বলছি আর কি। আবার আপনি যখন এমবিবিএস বা বিডিএস থেকে যখন জেনারেল বিসিএস গুলোতে যাবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনার পঠিত পঠিত বিষয় সম্পর্কে। প্রতিষ্ঠান এবং বিষয়, তাহলে এটা বিষয়ের কথা তো বললামই, আপনার এমবিবিএস বা বিডিএস সম্পর্কে এখন পড়তে হচ্ছে। এখন এই প্রতিষ্ঠান বলতে এখন নিজের প্রতিষ্ঠান। নিজ প্রতিষ্ঠান, আপনি কোন মেডিকেলে পড়তেন, কোন কলেজে পড়তেন, কোন ইউনিটে পড়তেন মেডিকেল বা ডেন্টালের, তো ওই প্রতিষ্ঠান সম্পর্কে জানতে হবে। প্রতিষ্ঠান সম্পর্কে এমনি জিজ্ঞেস করতে পারে কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, হ্যাঁ। তারপরে বর্তমান আপনি হয়তো ওখান থেকে চলে আসছেন, নতুন যারা আছেন তাদের হয়তো মনে আছে যে সেখানকার প্রিন্সিপালকে, এগুলো এগুলো আপনি হয়তো, হসপিটালের পরিচালককে, এগুলো হয়তো বা আপনার এখন মনে নাও থাকতে পারে। তো রিসেন্ট আপনার কাজ হবে, যারা অনেক আগে বের হয়ে এসেছেন তারা এগুলো সম্পর্কে একটু আপডেট জেনে যাবেন যে বর্তমানে কে আছে, বা অমুক ডিপার্টমেন্টের মেডিসিন, সার্জারি, হ্যাঁ, এগুলো আপনি থাকাকালীন যে স্যাররা ছিল ম্যাক্সিমাম হয়তো ওই স্যাররা এখন বিভাগীয় প্রধান হয়ে গেছেন, যারা আগে আছেন। যারা নতুন তাদের তো মনেই আছে, যারা মাত্র পরীক্ষা দিয়ে বের হইলেন বা অ্যাপিয়ার দিয়ে এই বিসিএস আসছেন, তারা পারবেন। তো এই বিশেষ নিজের প্রতিষ্ঠান সম্পর্কে একটা ধারণা রাখা আর কি, আপডেট। আপনি যে পরীক্ষা দিতে যাচ্ছেন তার আগে আপনি আপডেটেড হয়ে যাবেন নিজের প্রতিষ্ঠান সম্পর্কে। আচ্ছা, এবার শুধু নিজ প্রতিষ্ঠান না, এবার নিজের ডিসিপ্লিন সম্পর্কে একটু জানতে হবে। আপনি যদি এমবিবিএস হন বা এমবিবিএস বিটিএস হঠাৎ সমস্যা নেই, দেশে কতগুলো এমবিবিএস মানে মেডিকেল কলেজ আছে, কতগুলো বিডিএস আছে, বিডিএস কলেজ আছে বা ইউনিট আছে, কতগুলো আছে, সরকারি কয়টা আছে, বেসরকারি কয়টা আছে, এই বিষয়গুলো একটু জেনে যাওয়া। ঠিক আছে, যদি এটা না পারেন তাহলে মাইন্ড করতে পারে, ডেফিনেটলি মাইন্ড করবে। ঠিক আছে, কাউকে এটা জিজ্ঞেস যদি করে, এগুলো বেসিক বিষয়, প্রশ্ন জিজ্ঞেস করবেই এমন না, কিন্তু জেনে জেনে রাখতে হবে। যে কারো মাথায় এই প্রশ্ন আসলে এবং সেগুলো যদি না পারেন, তাহলে কিন্তু অনেক বেশি মাইন্ড করে ফেলবে। তাহলে মোটামুটি ব্যক্তিগত সম্পর্কে কিন্তু এর বাইরে আর তেমন প্রশ্ন থাকে না। যে জিনিসগুলো আসলে পারতেই হবে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি ব্যক্তিগত প্রশ্ন পর্যায়ে। ঠিক আছে, এরপরে আসেন, এটা তো আইস ব্রেকিং কোশ্চেন, এটা থাকবেই। তারপরে আমরা মানে যে প্রশ্নগুলো সচরাচর আসবে আর কি শুরুতেই, আমরা মেডিকেল ডেন্টাল পার্টটা এখন তো বলছি না, বুঝতেই পাচ্ছেন। 2 নম্বরে আমি বলতে চাচ্ছি সাম্প্রতিক সম্পর্কে। আমি শুরুতে একদম ইতিহাসের মধ্যে যাচ্ছি না, ইতিহাস বা সংবিধানের মধ্যে ঢুকছি না, সাম্প্রতিকের মধ্যে আসছি। কেন আসছি, এটার দুইটা কারণ আছে। কারণ বর্তমান সময়ে মানে আপনি যখন প্রশ্ন করা হয় ভাইবা বোর্ডে, তখন কিন্তু
বিগত সালের মানে ইতিহাসের দিকেও যায় গভীরে, কিন্তু সাম্প্রতিক থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করতে পারে। সাম্প্রতিকটা কি হইতে পারে? সাম্প্রতিক বাংলাদেশ হইতে পারে, সাম্প্রতিক আন্তর্জাতিক হইতে পারে। ঠিক আছে, বাংলাদেশ হইতে পারে, সাম্প্রতিক আন্তর্জাতিক হইতে পারে। এটার জন্য আসলে কি পড়তে হবে? প্রথম কথা হচ্ছে যে সাম্প্রতিক এমনিতেই আপনারা রিসেন্ট জিকের পিডিএফ কিন্তু পড়েছেন, মানে মেইন কোর্সে আপনার যখন কি হলো ওই 48তম স্পেশালের জন্য যখন প্রস্তুতি নিলেন, রিসেন্ট জিকের বাংলাদেশ আন্তর্জাতিক গুলো দিয়েছি, ওই রকম ভাস্ট কিছু লাগবে না। ওই জিনিসগুলো পড়েছেন মানে কি, আপনার আজকে পরীক্ষা দেওয়ার যেদিন প্রিলি দিলেন তার আগ পর্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ওখান থেকে কিন্তু দেখেছেন, আপনার কিন্তু আইডিয়া আছে। এখন সামনের দিনগুলোতে খোঁজ রাখতে হবে, ধরেন আজ থেকে বা এই গত এক সপ্তাহে কি ঘটলো বা সামনে কি ঘটতে যাচ্ছে, মানে এখন থেকে হচ্ছে পত্রিকা যদি যাদের পড়ার অভ্যাস আছে পত্রিকা ডেইলি একটা মিনিমাম দেখবেন, খবর শুনতে হবে। ঠিক আছে, খবর মাস্ট শুনতে হবে। বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে কি ঘটছে তার খবরগুলো আপনাদের কিন্তু শুনতে হবে এইবার পার্টের প্রস্তুতির জন্য। হ্যাঁ, প্রস্তুতির জন্য কি করতে হবে? পত্রিকা পড়তে হবে। পত্রিকা প্রথম আলো পড়তে পারেন, ডেইলি স্টার পড়তে পারেন, যার যেটা পছন্দ আর কি। একদম গুরুত্বপূর্ণ তথ্যে আপনি আপডেটেড থাকলেই হইল পত্রিকা। তারপরে আপনারা নিউজ দেখতে পারেন, নিউজ দেখেও হইতে পারে, নিউজ দেখলেও গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু চলে আসে বাংলাদেশ এবং আন্তর্জাতিকের। আপনি বুলেটিন গুলো দেখবেন, বাংলাদেশে সারাদিন শেষে একটা বুলেটিন আসে, আন্তর্জাতিকের ক্ষেত্রেও কিন্তু সারাদিন শেষে একটা বুলেটিন আসে। তো দুইটাই যদি দেখে থাকেন আর পরের দিন যদি আবার পত্রিকা পড়ে ফেলেন, তাহলে কিন্তু সাম্প্রতিক কোনো ঘটনায় কিন্তু আপনার গুরুত্বপূর্ণ ঘটনায় আপনার থেকে বাদ যাওয়ার কথা না। আর এখন তো ফেসবুকে আসলে কোনো বিষয়ে আলোড়ন ঘটলে সেটা কিন্তু চলে আসে, যে বিষয় সম্পর্কে আলোড়ন ঘটে না সেই বিষয় সম্পর্কে কিন্তু পত্রিকা বা নিউজ থেকে আপনাকে জানতে হবে, যদি ওই যে রিলেটেড প্রশ্ন যদি জিজ্ঞেস করে। কারণ এখান থেকে দেখেন বিষয় আছে যে আপনার কিন্তু মানে যে কোনো সাম্প্রতিক বিষয় কিন্তু হইতে পারে। যদি দেখা যায় যে বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে কোনো চেঞ্জ আসতেছে এবং সাম্প্রতিক ঘটনার বিষয়ে আলোচিত, তাহলে সেটা কিন্তু অর্থনীতি রিলেটেড প্রশ্নও কিন্তু হইতে পারে। যদি দেখা যায় যে সরকারের কোনো উল্লেখযোগ্য সাফল্য সম্পর্কে কোনো নিউজ প্রচারিত হয়েছে, বা সাম্প্রতিক সময়ে সরকার কোনো সফলতা অর্জন করেছে, বা সরকারের বিশিষ্ট ব্যক্তিবর্গ কোনো পুরস্কার বা পদক পেয়েছে, তো এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু প্রশ্ন হইতে পারে। সুতরাং এগুলো আপডেট থাকতে হবে। এগুলো একদম রিসেন্ট, এমন নয় রিসেন্টের কোনো সাজেশন দেওয়া যাবে। এই রিসেন্ট শুধু পড়তে বলা যেতে পারে, এই রিসেন্টের কোনো সাজেশন দেওয়া যাবে না। সাজেশন দিতে গেলে কি প্রত্যেক দিনই রিসেন্টের ক্লাস নিতে হবে? তো দ্যাটস নট পসিবল। এর বাইরে কি করতে হবে? আপনাকে বাংলাদেশ সম্পর্কে যেটা দেখতে হবে, যে আমরা জানি যে প্রত্যেকটা সরকারের কিছু কাজ থাকে, উন্নয়ন প্রকল্প থাকে। ঠিক আছে, তো সে সম্পর্কে একটু আইডিয়া রেখে যাওয়া, হ্যাঁ, কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলো, আর উন্নয়ন প্রকল্প কোনো সাফল্য যদি থাকে সেগুলো। সাফল্য ডেফিনেটলি আছে। তারপরে প্রধান উপদেষ্টা সম্পর্কে পড়তে হবে ইন ডিটেলস, প্রধান উপদেষ্টা ও প্লাস গ্রামীণ ব্যাংক রিলেটেড যেটা দিয়েছিলাম আপনাদের রিসেন্ট জিকের মধ্যে। ঠিক আছে, একদম রিসেন্ট জিকের মধ্যে যেগুলো রিসেন্ট জিকের মধ্যেও আছে বা মেইন কোর্সে যারা ছিলেন তাদের তো বাংলাদেশ বিষয়ের মধ্যে দেওয়া হয়েছিল। এখানে প্রধান উপদেষ্টা এবং গ্রামীণ ব্যাংক সম্পর্কে যা দেওয়া হয়েছে ওটা আবার রিভিশন করে ফেলবেন, তার যতগুলো পুরস্কার পদক বই আছে এগুলা। এখন এখানে মজার বিষয় হলো যে বইয়ের নাম তো আপনি জানলেন, কিন্তু এই বইটা পড়েছেন কিনা সেটা যদি জিজ্ঞেস করে, সেক্ষেত্রে আসলে কি হবে? যে সহজে আপনি যদি না পড়ে থাকেন সেটা স্বীকার করতে পারেন, আর যদি এখন থেকে কিছুটা প্রিপারেশন নিতে চান তার জন্য আসলে বই পড়তেই হবে এমন না। গুরুত্বপূর্ণ যেগুলো আছে, যেরকম ভাবে বর্তমান সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের আলোচিত বেশি হচ্ছে যে ৩০০ তত্ত্ব, ঠিক আছে, 3-0 থিওরি যেগুলো আছে, তাহলে 3-0 থিওরিতে আসলে কি জিনিসগুলো নিয়ে আলোচনা করেছে, এটা যদি আপনি একদম সহজ করে আপনি ভাইভাতে প্রেজেন্ট করার মতো করে কতটুকু চান, ঠিক আছে, তাহলে এটা কিন্তু আপনি সার্চ দিলেই ইউটিউবে, সরি ইয়েতে গুগল করলে বা চ্যাট জিপিটিতে সার্চ করলে কিন্তু আপনি এটা নিয়ে পেয়ে যাবেন মোটামুটি। ঠিক আছে, তাহলে এটা আপনি খাতায় লিখে ফেললেন, মানে যেটা বললাম আর কি। তাহলে এটা হচ্ছে কি ওই গ্রন্থ সমালোচনা যেটা অনেকে পড়েছেন তা ওইটার মতোই আসলে অনেকটা। তাহলে একটা বই সম্পর্কে বই কি আছে এই এটা একটা সামারি করা, অন্তত পক্ষে একটা বই দেখবেন 3-0 থিওরি, ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো বই পড়েছেন কিনা, তিনি যে পদক পেয়েছেন পুরস্কার পেয়েছেন সেগুলো জানতে হবে। দেন অন্তর্বর্তী, যেহেতু বাংলাদেশ বিষয় বলে বলছি, এগুলো সবই সাম্প্রতিকের আলোকেই আসবে। অন্তর্বর্তীকালীন সংবিধান, সরি সংবিধান বলছি, সরকার, জুলাই বিপ্লব, এগুলো এখন ফিক্স তথ্য হয়েছে। ঠিক আছে,
আর দেন আর কি সংস্কার কমিশনের যে রিপোর্টগুলো আছে, সংস্কার কমিশন, বিশেষ করে স্বাস্থ্য সংস্কার কমিশন সম্পর্কে একটু আরো দেখে যাবেন আবার। ঠিক আছে, যে গুরুত্বপূর্ণ কি পরামর্শ দেওয়া হয়েছে সংস্কার কমিশন, স্বাস্থ্য সংস্কার কমিশন কি কি পরামর্শ দিয়েছে, সেগুলো আসলে কতগুলো বাস্তবায়নযোগ্য, বাস্তবায়ন করলে আসলে কতটুকু বেনিফিটেড হবে, এই বিষয় সম্পর্কে আপনার মতামত জানতে চাইতে পারে। ঠিক আছে, এটা সবার ক্ষেত্রে হতে পারে, এমবিবিএস বিডিএস সবার ক্ষেত্রে হতে পারে। সুতরাং এই বিষয়গুলো কিন্তু সংস্কার কমিশনের ক্ষেত্রে, এমনি সব সংস্কার কমিশনের একটু আইডিয়া রাখবেন, যেটা প্রিলিতে আপনার 5-6টা সংস্কার কমিশনের কথা বলেছিলাম মানে রিটেন পরীক্ষাতে, ওইগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সাথে স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রস্তাবনা, গুরুত্বপূর্ণ সুপারিশ কি কি আছে সেগুলো একটু দেখে যাবেন। ঠিক আছে, আর আরো এখানে যেহেতু বাংলাদেশ বিষয়গুলি বলছি, তাহলে সাথে কিন্তু এবার ইতিহাস পার্টটা কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে। হ্যাঁ, এর সাথে সাম্প্রতিক যখন বলছি, তাহলে ইতিহাস পার্টটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। ইতিহাস কি, ইতিহাসের মধ্যে আমি যদি বলতে চাই, বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী দুইটাই তো বলা যায়। এখন এখানে কিছু কেস আছে বর্তমানে এই ভাইবা বোর্ডে দেখা যাচ্ছে, যেটা ঘটনাগুলো ঘটছে। 44তম ভাইবা হলো, 45তম শুরু হয়েছে আমরা জানি। 44তম রিসেন্ট তো সব শেষ হয়েছে। ভাইবা বোর্ডে যে মেম্বাররা থাকেন, যারা থাকেন, তাদের একটা কিছু কিছু স্যারদের টেন্ডেন্সি দেখা গেছে যে তারা প্রিলির প্রশ্ন করে, প্রিলি বা এমসিকিউ থেকে প্রশ্ন করে। কেন এটা বলছি, প্রিলি বা এমসিকিউ থেকে প্রশ্ন করে? হ্যাঁ, আমি এর জন্য প্রিলি বা এমসিকিউ পড়বেন না এরকম কিছু না, খালি জাস্ট আকাশ থেকে যেন না পড়েন, বিষয়টা হলো এরকম। আপনি কিছুদিন আগে যেটা পড়লেন, হ্যাঁ, প্রিলির পড়া যেগুলো পড়লেন, বিশেষ করে এটা কিন্তু এমন না যে এমন হইতে পারে আপনার বোর্ডে যদি দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম সময় এখন তো ওই স্পেশালিটি থাকবে বেশি, মানে চেয়ারম্যানের পাশে বোর্ড চেয়ারম্যান যে হবে তার পাশে 2জন বা 3জন যদি থাকে, তাহলে 2জনই দেখা যায় মেডিকেল প্রফেশনাল থাকতে পারে, একজন হয়তো বা জেনারেল কেউ থাকতে পারে, বা যিনি বোর্ড চেয়ারম্যান হিসেবে থাকবেন তিনিও কিন্তু দেখা যাচ্ছে যে জেনারেল থেকে অনেক কিছু প্রশ্ন করতে পারে। দেখা যাচ্ছে যে তার মানে এখান থেকে হয়তো বাংলাদেশ বিষয়াবলী যেটা পড়েছেন বা আন্তর্জাতিক থেকেও কিছু জিনিস চাইলে জিজ্ঞেস করতে পারে, যেটা প্রিলির সময় পড়া পড়েছেন জিজ্ঞেস করতে পারে। আবার যদি কেউ সাহিত্য অনুরাগী হয়, সে হয়তো রবীন্দ্রনাথ নজরুল থেকেও জিজ্ঞেস করতে পারে। এর জন্য আপনাকে যে আসলে প্রস্তুতি নিয়ে যেতে হবে এমন কিন্তু না। কিছু বিষয় দেখবেন যে কিছুদিন প্রশ্ন জিজ্ঞেস করলে এটা পারবেন। হ্যাঁ, যে যেগুলো পারেন, না পারলে খুব বিনয়ের সাথে সরি বলতে হবে। ভাইভা বোর্ডে কিভাবে অ্যাপ্রোচ করতে হয় সেটা নিয়ে হবে আমাদের একদম সর্বশেষ ক্লাসটা। হ্যাঁ, সর্বশেষ ক্লাস ভাইভা বোর্ডের অ্যাপ্রোচ নিয়ে আসলে কথা হবে। এখন আসলে সবকিছু নিয়ে কোন ধরনের প্রশ্ন কি ধরনের অ্যাপ্রোচ করবেন এটা নিয়ে কথা হবে একদম সর্বশেষ, হয়তো বা আপনাদের পরীক্ষা যদি 5 তারিখে শুরু হয় তার আগে 1-2 তারিখের দিকে এটা নিয়ে কথা হবে। ঠিক আছে, 1-2 তারিখ ভাইভা বোর্ডে কি অ্যাপ্রোচ করবেন, কিভাবে অ্যাপ্রোচ করবেন। ঠিক আছে, কোনো প্রশ্নের উত্তর না পারলে, কোনো প্রশ্ন কোন অ্যাঙ্গেলের প্রশ্ন করলে কোন অ্যাঙ্গেলে আনসার দিতে হয়, হ্যাঁ, কিছু বিষয় আছে সেগুলো নিয়ে অ্যাপ্রোচ নিয়ে আমরা পরে কথা বলবো। তাহলে এটা আমি যেটা বললাম, তাহলে ইতিহাসে এখন প্রিলি বা এমসিকিউ বললাম। তার মানে বাংলাদেশ বিষয় বলি, ওইটা জনপদও জিজ্ঞেস করতে পারে যে এই জনপদ, তুমি যে যে থাকো, এই যে একটা জনপদ আছে, সেই জনপদের নাম বলো। জিজ্ঞেস করতে পারে আহ, যে প্রাচীন জনপদ, যেটা এমসিকিউ আসে, অনেকে এটা জিজ্ঞেস করছে এই বিষয়গুলো। তারপরে যদি আমরা ধরি যে বাংলাদেশের ইতিহাসের মধ্যে আমরা জানি ভাষা আন্দোলন আছে, এগুলো সম্পর্কে একটু চোখ বলে যাওয়া, মানে এখান থেকে ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত যে ঘটনাগুলো আছে এগুলো একটু দেখে যাওয়া। বিতর্কিত বিষয় বাদ দিয়ে দেখতে পারেন, বিতর্কিত বিষয় ধরে না। ঠিক আছে, বিতর্কিত বিষয়গুলো ধরবে না সাধারণত এই সময়টাতে। ঠিক আছে, আর আচ্ছা, একটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছিলাম আন্তর্জাতিকের ক্ষেত্রে। হুম, সেটা সাম্প্রতিক থেকে হইতে পারে, আবার ইতিহাস থেকে হইতে পারে। আন্তর্জাতিকের ক্ষেত্রে যেটা বলতে ভুলে গেছিলাম সেটা লিখেন। সেটা হলো যে আন্তর্জাতিক যে ঘটনা আছে সেই ঘটনাগুলো সাম্প্রতিক থেকে দেখবেনই। তারপর অনেক সময় হয় যদি গুরুত্বপূর্ণ কোনো খেলাধুলা, বাংলাদেশের কোনো খেলাধুলা বা ইভেন্ট ঘটে থাকে, বাংলাদেশ যদি কোনো জায়গায় কোনো পুরস্কার পেয়ে থাকে বাংলাদেশের কেউ, বা ইম্পর্টেন্ট কোনো আন্তর্জাতিক পুরস্কার দিয়েছে, সেই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন করতে দেখা যায়। খেলাধুলা, পুরস্কার, এই জিনিসগুলো কোনো ইম্পর্টেন্ট ঘটনা, তাহলে এটা সাম্প্রতিকের আন্তর্জাতিকের ওখানে লিখতে আসলে ভুলে গেছি, তাহলে এটা ওখানে লিখে নেন। ওকে, এবার আসেন যে এখানে একটা বিষয় যেটা যদিও এর আগে বলা হয়েছে, যে এখানে যে
এমবিবিএস বিডিএস এর একটা অংশ এখানে বলা আছে দেশে কতগুলো এমবিবিএস বা বিডিএস এর শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এরকম এটাও যেরকম ইম্পর্টেন্ট, আবার স্বাস্থ্য খাত সম্পর্কেও বলা হয়েছিল যে, বলছিলাম কিনা দেখি আগে। আপনার এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান কি কি আছে, তারপর স্বাস্থ্য প্রতিষ্ঠান কি কি আছে, এটা বলা হয়েছিল। ঠিক আছে, এটা বলা হয়েছিল। যে যেটা বলা হয়নি সেটা হলো যে বাংলাদেশের স্বাস্থ্য খাত নিয়ে, বাংলাদেশের স্বাস্থ্য খাত নিয়ে আপনাকে দুই একটা প্রশ্ন ধরতে পারে। স্বাস্থ্য খাতের কিছু বিষয় আছে, যেরকম হইতে পারে যে সাফল্য, উল্লেখযোগ্য সাফল্য কি আছে, এটা হতে পারে। দেন যেগুলো আসলে ফোকাস করা উচিত। তারপর স্বাস্থ্য খাতে, হ্যাঁ, সাফল্য বলতে এটাই মানে জনগণের দৌড় করে স্বাস্থ্যসেবা পৌঁছানোর জন্য আসলে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছিল, কতগুলো মেডিকেল কলেজ দেওয়া হয়েছে, কমিউনিটি ক্লিনিক কয়টা আছে, বা প্রান্তীয় পর্যায়ে সেবা দেওয়ার জন্য কি কি সেবা প্রদান করা হচ্ছে উপজেলা পর্যায়ে, এই বিষয়গুলো আসলে সফলতার মধ্যে পড়ে স্বাস্থ্য খাতের মধ্যে। তারপর চ্যালেঞ্জ আসলে কি আছে সেই জিনিসগুলো, তারপরে কোভিড-19 এর সময় কিভাবে চ্যালেঞ্জটা উতরাইছে, হ্যাঁ, এই জিনিসগুলো, ডাক্তারদের কি ভূমিকা ছিল। তাহলে এই বিষয়গুলোর মধ্যে অ্যাজ ইউজুয়াল প্রশ্ন, এটা আপনাকে বাংলায় জিজ্ঞেস করবে, আপনাকে জাস্ট ইন্টারেকশন করবে। তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে মানে আগে থেকে একটু দেখে গেলেন, বা মানসিকভাবে প্রস্তুত হয়ে গেলেন। এই জিনিসগুলো কিন্তু মিস করবেন না কখনোই। আচ্ছা, এর সাথে হলো কি, যেহেতু সাফল্য বা উন্নয়নের সাথে ঠিক আছে, বাংলাদেশ কিন্তু আপনারা এটাতে পড়েছেন, কিন্তু কমিউনিটি মেডিসিনে কিন্তু পড়েছেন, এমডিজি এইচডিজি কিন্তু এগুলো দেখেছেন। এমডিজি এবং এইচডিজির সাথে আমাদের স্বাস্থ্য খাতের কিছু চ্যালেঞ্জ আছে, কিছু যেমন ম্যাটারনাল মর্টালিটি রেট, তারপরে এনএমআর, এগুলোর সাথে কিন্তু কিছু রিলেশন আছে, এটার সাথে কিন্তু সম্পর্ক আছে। তো ডেফিনেটলি এমডিজি এইচডিজি এগুলো কি আছে, কয়টা গোল ছিল, এগুলো প্রাথমিক বিষয়। স্বাস্থ্য খাতের সাথে এইচডিজির কয়টা গোল জড়িত, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই দেখতে হবে। যদিও এই জিনিসগুলো আপনারা এমসিকিউ টাইপ এই যে রিটেন পরীক্ষায় আপনারা আগের কোর্সে আপনারা সেগুলো কিন্তু পড়েছেন, আপনাদের পিডিএফ এ সেগুলো কিন্তু ছিল কোন গোলটা এর সাথে রিলেটেড। তো এই জিনিসগুলো আবার একটু দেখতে হবে। ওকে, এখন এর বাইরে অ্যাজ ইউজুয়াল কোনো প্রশ্ন, এখন আসেন মেডিকেল বা ডেন্টাল পার্টের মধ্যে যাবে। এর বাইরে হইতে পারে যে এখন এই বিসিএস এগুলো জিজ্ঞেস করার আসলে কথা না, যেটা হলো ম্যাপ রিলেটেড কোনো প্রশ্ন, যে ম্যাপ দেখে আপনাকে কোনো প্রশ্ন করবে, করার কথা না। ঠিক আছে, তাহলে ওই জন্য ম্যাপের কথা বলছি না, অন্য যখন জেনারেল বিসিএস যখন দিবেন তখন হয়তো ম্যাপ ট্যাপ সম্পর্কে একটু আইডিয়া নিয়ে গেলেন। সাধারণত এগুলো এই বিসিএস গুলোতে এভাবে জিজ্ঞেস করে না। আর যেটা বলছিলাম যে ম্যাপের ক্ষেত্রে যেটা হইতে পারে যে আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে আমি যেটা বললাম যে ঘটনা, খেলাধুলা, পুরস্কার, এগুলো সাম্প্রতিক। কেউ যদি একটু ডিপ থেকে প্রশ্ন করে, যদি বলে যে আমাকে একটা দেশের নাম বললো, এই দেশটা হচ্ছে কোন মহাদেশে অবস্থিত, সিলি সিলি প্রশ্ন, কলম্বিয়া কোন মহাদেশে অবস্থিত, ঠিক আছে। তো এই ধরনের যদি নর্মাল কিছু প্রশ্ন করে, যেগুলো গুরুত্বপূর্ণ দেশ কোন মহাদেশে অবস্থিত, বা একটু কম গুরুত্বপূর্ণ দেশ কোন মহাদেশে অবস্থিত, এগুলোও জিজ্ঞেস করলে করতে পারে। এই জন্য ম্যাপের আইডিয়া একটু রাখতে হয়। নট যে ম্যান্ডেটরি আপনাকে পড়তে হবে জান প্রাণ ছেড়ে, নো। ঠিক আছে, আপনাকে এই প্রশ্ন নাও ধরতে পারে, জান প্রাণ ধরে আসলে প্রশ্ন উত্তর দেওয়ার মানে পড়ার দরকার নেই। না পারলে তো সেভাবে পোলাইটলি আমাকে সরি বলতে হবে। ওকে, তাহলে এইটা খেয়াল করে দেখেন, এটা যা আছে তার মধ্যে আপনার এই যে ব্যক্তিগত, 1 নম্বর ব্যক্তিগত যা আছে, এই জিনিসটা আপনাকে রেডি করে ফেলতে হবে, নিজে নোট করে রেডি করে ফেলবেন, ইন্টারনেট বা চ্যাট জিপিটির হেল্প নিয়ে নোট করে ফেলবেন 27 তারিখের মধ্যে, 26 তারিখের মধ্যে পড়া শেষ করবেন। ঠিক আছে, তারপরে এই কাজগুলোর কাজ কিন্তু এখন থেকে শুরু হয়ে যাবে। এটা কিন্তু প্রিলির জায়গা থেকে রিভিশন করতে পারবেন এই জায়গাগুলো। ঠিক আছে, প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সংবিধান, জুলাই বিপ্লব, সংস্কার কমিশন, তাহলে এটা হবে রিভিশন, বা রিসেন্ট জিকের যে বিষয়টা এটা হবে রিভিশন। তাহলে এগুলো কিন্তু পড়া, আপনার 27 তারিখের মধ্যে এগুলো পড়া দিচ্ছি, সেগুলো মাথায় রেখে। তাহলে এই জিনিসগুলো হবে রিভিশন। ঠিক আছে, আবার কি এই জায়গাটা আপনি রিভিশন মনে করতে পারেন যে ইতিহাস, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস, এটাও রিভিশন, এটা আপনার পড়ার কাজ। ঠিক আছে, যদি মনে করেন যে না এই দিনেই যে রিভিশন শেষ করতে হবে এমন না, আপনার দেখা গেল ব্যক্তিগত প্রশ্ন রেডি করতেই সময় শেষ হয়ে গেল, ঠিক আছে, ব্যক্তিগত প্রশ্নটাই রেডি থাকুক, পরেগুলো না হলে এটা পরে আবার পড়লেন। ঠিক আছে, তবে যদি দেখা গেলো ব্যক্তিগত প্রশ্ন শেষ, আপনার কাছে কোনো পড়ার কন্টেন্ট নাই, সেই জন্য এই কন্টেন্ট গুলো দিয়ে দিলাম, তাহলে এটা রিভিশন হতে পারে। তারপরে এমডিজি এসডিজি পড়েছেন, হ্যাঁ, সাফল্য, চ্যালেঞ্জ, এগুলো আপনি জানেন কি কি আছে, তারপরেও এগুলো সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করা যাবে।
যখন মেইন ক্লাসে আলোচনা হবে, সেশন হবে জেনারেল পার্টের জন্য, ওইটাতে আলোচনা হবে, এটাও আলোচনা হবে। তো এটা যদি না চান নাও পড়তে পারেন, অন্তপক্ষে এখানে যেগুলো বলেছি যে ব্যক্তিগত প্রশ্নটা শেষ করবেন এর মধ্যে, এইটা রিসেন্ট জিকের এই অংশটুকু, তারপর অন্তর্বর্তীকালীন সংবিধান, জুলাই বিপ্লব সংস্কার কমিশন, প্রধান উপদেষ্টা, গ্রামীণ ব্যাংক, এগুলো রিভিশন করবেন। তারপরে একটা ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস যেগুলো আছে এগুলো একটু রিভিশন করবেন। তারপরে যেহেতু বাজেট হলো, এখানে এই জিনিসগুলো আমরা কিন্তু পড়েছি অলরেডি। হ্যাঁ, বাজেট হলো, বাজেট রিলেটেড কিছু আপডেট আপনাকে পড়ে ফেলতে হবে। রিসেন্ট বাজেট, বাংলাদেশের অর্থনীতি নিয়ে আপনাকে আসলে একটু ধারণা রাখতে হবে। বাজেট অর্থনীতিটা ঘটলো যেটা কিছুদিন আগে, যেহেতু বাজেটটা হয়েছে, তো আপনাকে একটা আপডেট থাকতে হবে। অর্থাৎ বাংলাদেশ বিষয়গুলোর মধ্যে যে জিনিসগুলো আপনারা প্রিলির জন্য পড়লেন না, ওই জিনিসগুলো যদি রিভিশন একটু দেখেন, চোখ বলেন, তাহলে কিন্তু হবে। তাহলে এখানে আরেকটা কি আছে, আরেকটা আছে হলো সংবিধান। ঠিক আছে, ইম্পর্টেন্ট জায়গাগুলো। এগুলো যে এখনই রিভিশন শেষ করতে হবে এমন না, যেগুলো আমি বলছি এই তিনটা জিনিস পড়া শেষ করেন, এগুলো সামনে যখন সেশন হবে তখন আপনি এগুলো পড়ার সুযোগ পাবেন। তাহলে বাজেট যে বললাম, বাজেট, সংবিধান মোস্ট ইম্পর্টেন্ট, সংবিধান থেকে কিন্তু হরহামেশাই প্রশ্ন করে। ঠিক আছে, এমন না, এখন দেখা যেতে পারে যে আপনাদের যদি ফোকাস দেয় মেডিকেল বা ডেন্টাল পার্টে, যদি বেশি ফোকাস দেয় তাহলে দেখা যাবে যে এদিক থেকে প্রশ্ন হয়তো কম করতে পারে, অনেককে নাও করতে পারে। আবার এমন ঘটনাও ঘটেছে 42তম বিসিএস বা 39তম বিসিএস এর সময়, এমন ঘটনাও ঘটেছে যে ভাইবা বোর্ডে এমবিবিএস বা বিডিএস এর জায়গা থেকে একটা প্রশ্নও জিজ্ঞেস করে নাই, জেনারেল বিসিএস থেকে 4-5টা প্রশ্ন করে, মানে জেনারেল পার্ট থেকে, মানে ব্যক্তিগত কিছু প্রশ্ন, এই জিনিসগুলো দিয়ে হচ্ছে ব্যক্তিগত প্রশ্ন, আর এই যে ইতিহাস রিলেটেড, তারপরে স্বাস্থ্য খাত রিলেটেড, এই বিষয়ে কিছু বিষয় আছে যে জিজ্ঞেস করে কিন্তু অনেককে ছেড়ে দিয়েছে, এবং তারাও কিন্তু ক্যাডার হয়েছে। তো এটা পরীক্ষার হল থেকে বের হয়ে কোনো মন খারাপ করবেন না ভাইবা বোর্ড থেকে যে আমাকে মেডিকেল বা ডেন্টাল পার্টে কিছুই জিজ্ঞেস করলো না। তো এটা হইতে পারে, এবং না জিজ্ঞেস করেও আপনি ক্যাডার হতে পারেন। তো এটা নিয়ে আসলে টেনশন করার তখন কোনো দরকার নেই। ঠিক আছে, টেনশন করবেন না এটা নিয়ে। তাহলে এখানে ইম্পর্টেন্ট এটা থাকলো, আর গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস ওখানে বলেই দিয়েছি এখানে। তাহলে ইতিহাস, সংবিধান, বাজেট। আর আপনার যদি মনে হয় যে এমসিকিউ মানে বিসিএস প্রিলির জন্য বা রিটেনের জন্য যেটা পড়েছিলেন এমসিকিউ টাইপ রিটেন, তো সেটা চাইলে আপনারা রিভিশন করলেও করতে পারেন। ওকে ওকে, তারপরে আসি এখানে। তো মোটামুটি এখানে আপনাদের একটা প্ল্যান দিব আর কি, কোন ডেটে আসলে কি সেশন নেওয়া হবে সেটা। এরপরে আপনার মেডিকেল পার্টের সেশন নেবেন, ডক্টর রবিউল নেবেন। তো তিনি যেগুলো আলোচনা করবেন সেই ডেটগুলো ঘোষণা করে দেওয়া হবে। মোস্ট প্রবাবলি এটা 28, 29, 30, হ্যাঁ, এই 3টা সেশন নিতে পারেন এখানে। তো ওই সময়টাতে 28 থেকে 29 থেকে 30 তারিখ পর্যন্ত। তারপর ডেন্টাল পার্টটাও একটু এরপরে হতে পারে 30, 31 এরকম দিকে, 30, 31, 1 তারিখের দিকে। ঠিক আছে, 30, 31, 1 তারিখ, এই 3টা সেশন নিলেই হবে। আর বাদ বাকিগুলো হচ্ছে কোনো বই সাজেস্ট করা হবে বা পিডিএফ আপনাদের দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে সেখান থেকে আপনারা বাদ বাকিটা পড়ে ফেলতে পারবেন। মানে ভাইবা পার্ট আহামরি কিছু না, আপনার অর্ধেক ভাইবা পার্টের প্রিপারেশন আসলে এই পার্ট আসলে শেষ। মেডিকেল এবং ডেন্টাল পার্টের ভাইবা পার্টের, মানে এই পার্টের যদি প্রিপারেশন থাকে, এই পাশের প্রিপারেশন 90% আপনার নেওয়া হয়ে গেছে রিলিজ সময়, মানে যে যখন আপনি এমসিকিউ পড়েছেন, প্রস্তুতি যখন নিয়েছেন, তখনই আপনার নেওয়া হয়ে গেছে। এখানে আর নতুন করে তেমন কিছু নেই, জাস্ট অ্যাপ্রোচ, কোন অ্যাপ্রোচে প্রশ্ন হইতে পারে, কোন টপিকগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, সেই জিনিসগুলো আসলে এটা আপনাকে হয়তো দেখে যেতে হইতে পারে। এটি আমি শেষে ফুল প্ল্যানটা আমি বলে দিচ্ছি, জাস্ট এখানে একটা ঘটনা বললাম। আর এর মধ্যে আপনার কাছে যদি মনে হয় যে আসলে ভাইবা বোর্ডগুলোতে কোন জায়গাগুলো থেকে আসলে বেশি প্রশ্ন করে, বিগত 39 বা 42-এর আলোচনায় যদি আমরা আসলে বলতে চাই কোন জায়গাগুলো থেকে বেশি, আমি একটা একটা করে বলে দিচ্ছি। যে মেডিকেল পার্ট থেকে যদি আমরা ধরি, যে মেডিকেল থেকে আসলে কি জিজ্ঞেস করে, এমবিবিএস দের আসলে কি জিজ্ঞেস করতে পারে, আপনাকে নাও জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, নাও জিজ্ঞেস করতে পারে একটা প্রশ্ন। খেয়াল করে দেখেন যে এখানে কিছু বেসিক প্রশ্ন হইতে পারে যেটা কিনা ওইটা আলোচনার আগে করেছি। আপনার উপজেলার মেডিকেল স্ট্রাকচার থেকে জিজ্ঞেস করতে পারে, নিজের নিজের জেলা উপজেলার কথা বলতে পারে, ওইটা একটা বেসিক প্রশ্ন হইতে পারে। দেন উপজেলা পর্যায়ে আসলে কোন ধরনের ডাক্তার থাকে, সেটা একটা হইতে পারে, একদম বেসিক বিষয়গুলো। তারপরে আরো হচ্ছে ইপিআই শিডিউল, যদি এরা কমিউনিটি মেডিসিনের মধ্যে পড়েছেন, ইপিআই শিডিউল যেগুলো আছে একদম বেসিক প্রশ্ন এগুলো।
এর বাইরে যদি আপনি সিমটম টাইপ ধরেন, সিমটম, তারপরে কমন সিমটম বেসড কিছু কোশ্চেন থাকতে পারে যে এই সিমটম আছে, এটা কোন ধরনের রোগ হইতে পারে, বা একটা পেশেন্ট এই সিমটম নিয়ে আসলো, ঠিক আছে, তার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বা পসিবল ডায়াগনোসিস কি হতে পারে। তো এই বিষয়গুলো আপনাকে, এটা সম্পর্কে আমি জাস্ট এমনি টপিকগুলো সম্পর্কে ধারণা দিচ্ছি। মেইন ক্লাসে তো ডক্টর রবিউল পড়াবেন আপনাদের, মানে এগুলো নিয়ে ধারণা দিবেন ইন ডিটেলস, 3টা সেশনে আসলে ধরে ধরে পড়াবেন। তবে একটু ধারণা রাখেন যে এই জিনিসগুলো আপনারা অলরেডি পড়ে ফেলেছেন, আপনাকে রিল্যাক্স করার জন্য আসলে এগুলো বলে দিচ্ছি, রিল্যাক্স করার জন্য। তারপরে কিছু ইনফেকশাস ডিজিজ থাকতে পারে, ইনফেকশাস ডিজিজ সম্পর্কে প্রশ্ন হইতে পারে এখান থেকে। দেন কমন ডিজিজ যেগুলো, যেহেতু আপনাকে এখানে ম্যানেজ করতে হবে হসপিটাল লেভেলে, উপজেলা লেভেলে কি কি কমন ডিজিজ আছে সেগুলা, সেগুলো কিন্তু পড়তে হবে। যেমন আপনি যদি হয়তো এমনি আপনাকে ফরেনসিক মেডিসিনের হয়তো ইন ডিটেলস পড়তে হচ্ছে না, বা কমিউনিটি মেডিসিনের ইন ডিটেলস আপনাকে হয়তো পড়তে হচ্ছে না, কিন্তু ফরেনসিক মেডিসিন থেকে হয়তো আপনার দেখা যাচ্ছে বিষ একটা রোগী আসলো, তাকে কিভাবে ম্যানেজ করবেন, আপনাকে এই জিনিসগুলো জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। তারপরে ডেড বডি আসতে পারে এখানে, তো সেটার ম্যানেজমেন্ট কি হইতে পারে, ঠিক আছে, যে আপনার হসপিটালে ভর্তি করা গেল, তারপরে হচ্ছে আপনার মানে মারামারির রোগী পেশেন্ট যারা আছে তাদেরকে হসপিটালে ভর্তি গেল, ওই অবস্থায় আপনি কিভাবে কি ম্যানেজ করবেন না করবেন, এই সিনারি বেসড কিন্তু কিছু প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে পারে উপজেলা লেভেলে আসলে যে ঘটনাগুলো ঘটতে পারে। তাহলে ওই জায়গায় কিন্তু এটা কভার করতে পারে, এমন না যে এটার জন্য একদম ফরেনসিক বা কমিউনিটি মেডিসিন যা যা আছে সব একদম ডিটেলস পড়তে হবে, এরকম কিছু না। তো ওটা বললাম আর কি। আর কমন ডিজিজের মধ্যে কি আছে, বাঙালির কমন ডিজিজ হচ্ছে ডায়াবেটিস, এইটা হাইপারটেনশন, এগুলা ডেঙ্গু, এগুলো থেকে কিন্তু তারপর কোভিড-19 মাত্র গেল। দেন যদি আমরা ব্লাড রিলেটেড ধরি, অ্যানিমিয়া, গ্রামের মানুষের বেশি সমস্যা। তারপরে আপনি এটার সাথে কিন্তু আপনাকে অবশ্যই রিলেট করতে হবে, গাইনিটাও রিলেট করতে হবে, কারণ গাইনি যারা আছে প্রেগনেন্সি, প্রেগনেন্সি কেস থেকেও একটা ব্যাপার আছে যে, তো গাইনি থেকে আমি গাইনির কথাটা পরে বলছি, এটা যে গাইনি সার্জারির কিছু বিষয় আসলে দেখা লাগতে পারে যেগুলো আসে আর কি। দেন কার্ডিয়াক কিছু ডিজিজ পড়তে হতে পারে, হার্ট অ্যাটাক, হার্ট ফেলার যে টাইপের যা আছে আর কি। তারপরে পালমোনারি বা রেসপিরেটরি, অ্যাজমা, হুম, রেসপিরেটরি ডিজিজ যেগুলো আছে, তারপরে পেপটিক আলসার, হেপাটাইটিস, দেন র্যাবিস, হ্যাঁ, কুকুরে কামড়ালো, এই বিষয়গুলো কিন্তু দেখতে হয়। তারপরে স্কিন ডিজিজ কিছু থাকতে পারে, স্কিন ডিজিজ থেকে প্রশ্ন করতে পারে, এসটিডি থেকে প্রশ্ন করতে পারে। তারপরে ডিসিপ্লিন থেকে আসলে কিছু জিনিস থাকে, যেমন পেডি থেকে প্রশ্ন করতে পারে, পেডির বাচ্চার যে কোনো বিভিন্ন ধরনের রোগ ধরে প্রশ্ন করতে পারে। তারপরে গাইনি থেকে প্রশ্ন করতে পারে, গাইনি থেকে ইন ডিটেলসে যাবে না, এখানে দেখা অ্যাবর্শন, ডেলিভারি, এই সিস্টেমগুলো থেকে, লেবার পেইন, এই সিস্টেমগুলো যে উপজেলা লেভেলে কিভাবে ম্যানেজ করবে না করবে, ঠিক আছে, কোন অবস্থায় কি ধরনের ব্যবস্থাপনা দিবে, এই জায়গাগুলো থেকে বেসিক প্রশ্নগুলো এগুলো থেকে করতে পারে। তারপরে সার্জারির ক্ষেত্রে একই বিষয়, আদার যেগুলো বললাম কমিউনিটি বা ফরেন্সিক মেডিসিন থেকে আসলে এগুলো জিজ্ঞেস করতে পারে। তো মেজর পার্টটা আসলে মেডিসিন থেকে আসলে করতে হয়, 90% প্রশ্ন ওখান থেকেই হবে, ঠিক আছে। তো এটা একটা ধারণা দিলাম যে অলরেডি আমি বলছি যে তার মধ্যে আপনার প্রিপারেশনের 90% আপনারা পড়ে ফেলেছেন, মানে এর আগের প্রিপারেশনের সময় এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার সময়, ঠিক আছে। অর্থাৎ ফাইনাল ইয়ারের যে সাবজেক্টগুলো এগুলো থেকে আসলে প্রশ্ন করে, আপনাকে একদম ডিপ অ্যানাটমি থেকে একদম ওই রকম প্রশ্ন আসলে করার কথা না, ঠিক আছে, যদি করে আনফরচুনেট। আর যদি এখন তো সরাসরি তো ওই অ্যানাটমি যদি আপনি সেগুলো পারবেন আশা করি, কারণ যদি এমন হয় যে অ্যানাটমি থেকে কোনো প্রশ্ন করছে, যদি এমন হয় যে ফিজিওলজি থেকে কোনো প্রশ্ন করছে, করবে না সাধারণত, ওই লেভেলে করার কথা না, কারণ এটা ভাইবার সাথে যায় না। এই বিষয়গুলো ভাইবাটা নিতে হবে তো আসলে প্র্যাকটিক্যাল বেসড ভাইবাটা নিতে হবে। তারপরে যদি করে বসে দেখা যাবে যে আপনি এই যে কিছুদিন আগেই যে পড়লেন ওর প্রেক্ষিতে হয়তো অ্যান্সার করতে পারবেন, আর না পারলেও কি পোলাইটলি সরি বলে দিতে হবে যদি না পারি। তো পোলাইটলি সরি বললেও কিন্তু সমান নাম্বার আছে, কিন্তু ভুল অ্যান্সার দেওয়ার চেয়ে, ঠিক আছে, ডেফিনেটলি সেটা আপনাকে করতে হবে। আর যারা ডেন্টালের আছেন, ডেন্টাল পার্টের জন্য এটাও কি হয়, ফাইনাল ইয়ারের পড়াগুলোই আসলে পড়তে হয় এখানে, যেগুলো আপনি ওটিতে থাকতে, হসপিটালে ফাইনাল ইয়ারে ওটিতে থাকতে যেগুলো কেস হ্যান্ডেল করেছেন সেগুলো থেকেই আসলে মূলত প্রশ্ন করবে। এবং তার প্রেক্ষিতে আসলে উপজেলা লেভেলে যেহেতু ইকুইপমেন্ট কম,
সেই জায়গাগুলোতে আসলে কি ধরনের ট্রিটমেন্ট দিবেন সেটা। পার্শিয়াল ডেঞ্চার করবেন কিভাবে, ইকুইপমেন্ট যদি না থাকে, দাঁত তুলবেন কিভাবে ইকুইপমেন্ট যদি না থাকে, রুট ক্যানাল ট্রিটমেন্ট আসলে করতে পারবেন কিনা, বিকল্প বইতে আছে কিনা। তাই আসলে এই বিষয়গুলো জেনারেল ডিসকাশন হইতে পারে। ঠিক আছে, তো এই মানে কমন বেসড, মানে কমন যেগুলো আছে এগুলো থেকে কিন্তু হয়। তারপরে যদি ওএমএস এর কথা বলি, যেমন এখানে ওএমএস এর যে ওরাল ইনফেকশন গুলো আছে সেগুলো থেকে প্রশ্ন, কমন সেলুলাইটিস, অ্যাবসেস, তারপর লাডুইক্স অ্যাঞ্জেনা, এগুলো জানেন। তারপরে সেলুলাইটিস যদি বলি, ইনফেকশন যেগুলো আছে, ঠিক আছে, এগুলো হতে পারে। মোস্ট ইম্পর্টেন্টলি যে কেসগুলো করতে হয় টুথ এক্সট্রাকশন সম্পর্কে, ইন্ডিকেশন কন্ট্রাইন্ডিকেশন যেগুলো আছে, কি হইলে কি করবেন, কোন ধরনের, এখানে এক্ষেত্রে কিন্তু কেস দিবে আর কি। ডায়াবেটিস পেশেন্টের কিভাবে আপনি দাঁত তুলবেন কি তুলবেন না, হিমোফিলিক পেশেন্টের দাঁত তুলবেন কি তুলবেন না, এই বিষয়গুলো থাকে, বিভিন্ন কেস বেস দিতে পারে। দেন সিস্ট, টিউমার, এগুলো একদম বেসিক কিছু বিষয় থাকে। গুরুত্বপূর্ণ সিস্ট কি আছে, একদম গুরুত্বপূর্ণ টিউমার কি আছে, অলরেডি এগুলো পড়ে ফেলেছেন মানে যখন আপনি এমসিকিউ এর প্রস্তুতি নিয়েছেন তখন কিন্তু এগুলো পড়ে ফেলেছেন। দেন লোকাল অ্যানেস্থেসিয়া সম্পর্কে, ট্রুথ এক্সট্রাকশন সাথে আসলে লোকাল অ্যানেস্থেসিয়া অনেক বিষয় কিন্তু হয়ে যায়। তারপরে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, মানে অর্থাৎ এখান থেকে অ্যানাটমি একটা আসতে পারে কিছু বিষয়। তারপর ফ্র্যাকচার থেকে মূলত খুব বেশি দিন, বেশি দূরে যাবে না আসলে, যাওয়ার কথা না, কারণ ফ্র্যাকচারের ম্যানেজমেন্ট তো আসলে উপজেলা পর্যায়ে ওই পর্যায়ে আসলে দেওয়া সম্ভব না, সুতরাং ওটা ওইগুলো ধরবে না এভাবে। তারপর কনজারভেটিভের কি আছে দেখেন, এগুলো এগুলো আসলে আলোচনা হবে, আরো 3টা ক্লাসে আলোচনা হবে কনজারভেটিভ, টিআইভি। কনজারভেটিভের মেইন বিষয় কি, এখানে আপনারা প্রিলির সিলেবাসে দেখেছেন বা এমসিকিউ সিলেবাসে দেখেছেন যে ওখানে ডেন্টাল ক্যারিজ সম্পর্কে বলা আছে। তো ডেন্টাল ক্যারিজ সম্পর্কে পড়তে হবে, আরসিটি ইন ডিটেলস পড়ে ফেলবেন, কি ধাপ কোন ধাপে কি করছেন না করছেন, আরসিটি সম্পর্কে আসলে পড়তেই হবে, এটা তো বেসিক ট্রিটমেন্ট, তো এটা সম্পর্কে আসলে বাদ দিয়ে না। তারপরে যদিও সিলেবাসে পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রির কথা বলা নাই, ঠিক আছে, কিন্তু পড়তে হবে। ঠিক আছে, পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি কিন্তু পড়তে হবে। আপনি যে জিনিসগুলো আপনি পড়েছেন, পাল্প ক্যাপিং এর যেগুলো, পাল্প থেরাপির যে তথ্য আপনি প্রিলিতে পড়েছেন সবগুলো পড়বেন, ওগুলোও পড়বেন, ঠিক আছে। পালপোটমি, পালপেক্টমি, হ্যাপেক্সিজেনিস, হ্যাপেক্সিফিকেশন যা আছে সবই পড়বেন। ডিরেক্ট পাল্প ক্যাপিং, ইনডাইরেক্ট পাল্প ক্যাপিং, কোনটার ক্ষেত্রে কি করছেন না করছেন সেটা একটু পড়ার চেষ্টা করবেন। তো পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রির পার্ট অতটুকু দিয়ে আসলে পড়তে হবে। দেন প্রোস্থোডন্টিক্স এর ক্ষেত্রে যদি বলা হয়, প্রোস্থোডন্টিক্স, তাহলে প্রোস্থোডন্টিক্স এর মধ্যে কি, এখানে কমপ্লিট ডেঞ্চার করা যায় না সাধারণত, হয় না, সম্ভব না। আপনি সর্বোচ্চ এখানে পার্শিয়াল ডেঞ্চার দিতে পারেন। কিভাবে পার্শিয়াল ডেঞ্চার বানাবেন বা কি করবেন না করবেন, এই রিলেটেড প্রশ্ন হইতে পারে। পার্শিয়াল ডেঞ্চার সম্পর্কে ক্যাপ কাউন্ট করতে পারবেন কিনা, এই জিনিসগুলো আসলে জিজ্ঞেস করবে, কিভাবে করবেন করতে চাইলে, ঠিক আছে। মূলত এই বিষয়গুলোই, মানে এমন না যে একদম থিওরি আপনাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে, কি করা যায় কি যায় না। অর্থোডন্টিক্স এর মধ্যে হইতে পারে ম্যালোক্লুশন টাইপের আর কি, অর্থোডন্টিক্স। আপনি প্রথমে হচ্ছে যে আপনাকে বলা হয় যদি প্রিভেন্টিভ আর হলো ইন্টারসেপটিভ, যে ইন্টারসেপটিভ, সিইপি সরি, ইন্টারসেপটিভ ট্রিটমেন্ট যেগুলো আছে, এই ট্রিটমেন্ট অপশনগুলো পড়তে হবে। এগুলো সিনারিও বেস দিবে, সিরিয়াল এক্সট্রাকশন কখন করবেন, হ্যাঁ, এই বিষয়গুলো, সিরিয়াল এক্সট্রাকশনের সিস্টেমটাকে দেখেন। এই জিনিসগুলো সবই পড়েছেন কিনা এর আগে, এমসিকিউ এর মধ্যে পড়েছেন কিনা প্রস্তুতির সময়, ওগুলোই পড়েছেন। তো এই জায়গাগুলো থেকে আসলে প্রশ্ন করবে, জাস্ট ওগুলো রিভিশন করা, যাতে আগে পড়েছেন পরীক্ষার আগে যেন ভুলে না যান। তো যে কোনো সময় আমরা যে কোনো জিনিস ভুলে যেতে পারি, যার কারণে এগুলো রিভিশন করা। তারপরে ম্যালোক্লুশন হইতে পারে, ম্যালোক্লুশন ট্রিটমেন্টের ক্ষেত্রে কি মানে আমরা আহ, সাধারণত কি অ্যাপ্লায়েন্স ইউজ করতে পারি, এগুলো ওখানে জিজ্ঞেস করার কথা না, কি ধরনের মেজারমেন্ট নিতে পারি, অত দূরে যাওয়ার কথা না এগুলো, এই বিষয়গুলো। তারপরে ওভারঅল সবকিছু মিলে যদি আমরা চিন্তা করি যে কি থাকতে পারে, ডেন্টাল ম্যাটেরিয়াল সম্পর্কে কিন্তু জিজ্ঞেস করতে পারে, কোন ট্রিটমেন্টের ক্ষেত্রে বা কোন কাজের জন্য কোন ডেন্টাল ম্যাটেরিয়ালস আমরা ইউজ করছি। সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস এর মধ্যে যেগুলো আছে, কোন ট্রিটমেন্টের ক্ষেত্রে, সরি, ডেন্সারের ক্ষেত্রে হইতে পারে, ইমপ্রেশন নেওয়ার ক্ষেত্রে হইতে পারে, হ্যাঁ, কোন ম্যাটেরিয়াল ইউজ করা হচ্ছে কোনটা হচ্ছে না,
তো এই বিষয়গুলো আর কি শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু ডেন্টাল ম্যাটেরিয়ালস জিজ্ঞেস করতে পারে আপনি আরসিটির ক্ষেত্রে কোন কোন ডেন্টাল ম্যাটেরিয়ালস আপনি ইউজ করছেন। তো এগুলো কমন কেসের ক্ষেত্রে কিন্তু এগুলো আসতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তাহলে মেডিকেলের সেশন হবে 3টা, তারপর ডেন্টালের সেশন হবে আলাদা 3টে। 3টা সেশনই আসলে মানে শুরুর যেটা, এমন না যে এই সেশনই শেষ, সামনেও সেশন হবে, কিন্তু প্রাথমিক যেটা মানে পরীক্ষা শুরুর আগ পর্যন্ত যতটুকু সেশন দরকার সেটা এতটুকু। তারপর দেখা যায় পরীক্ষা শুরু হয়ে গেল, শুরু হওয়ার পরে অনেক প্রশ্ন জমা হইলো আমাদের কাছে, তখন আরো একটা সেশন হবে, সেগুলো নিয়ে ডিসকাশন হবে। ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখবেন। তাহলে আমাদের মূলত যে পড়াগুলো আমি দিলাম সেই পড়াগুলো আপনারা এর মধ্যে পড়ে ফেলবেন। আপনাদের কোর্সটা শুরু হচ্ছে মূলত 27 তারিখ থেকে, 27 জুলাই থেকে। প্রাথমিকভাবে যেগুলো ক্লাসগুলো হবে, যেমন 27 তারিখ থেকে শুরু করে একদম 1 তারিখ পর্যন্ত ক্লাসগুলো হবে। এর মধ্যে মেডিকেল, ডেন্টাল পার্ট এবং জেনারেল যেগুলো আলোচনা করলাম এগুলোর সেশনও কিন্তু হবে এর মধ্যেই। কারণ যেহেতু যারা শুরুর ধাপে দিকে পরীক্ষা দিবে তাদের প্রিপারেশনটা তুলে দিতে হবে। আর এমন না যে আপনি যারা পরের দিকে ডেট থাকবে তাদের যে এর মধ্যে শেষ করে ফেলতে হবে, এমন না, থাকলো ক্লাস দেখে ধীরে ধীরে আগাবেন। ঠিক আছে, তারপরে একদম মানে একদম যদি আমি ধরি 5 তারিখে পরীক্ষা যদি হয় এরকম ধরে নেই, তাহলে তার 2 দিন আগে হয়তো বা অ্যাপ্রোচ টু ভাইবা বোর্ড, আপনার ড্রেস আপ কি হবে, হ্যাঁ, ড্রেস আপ কি হবে, তারপরে আপনি কিভাবে প্রেজেন্ট করবেন, আপনি কোনো প্রশ্নের উত্তর না পারলে কিভাবে সরি বলবেন, বা কোন প্রশ্ন কোন অ্যাঙ্গেলে করলে আপনি কিভাবে অ্যান্সার করবেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। ড্রেস আপ তো আগে থেকে আসলে ঠিক করবেন। আহ, জানেন নর্মালি ভাইবা বোর্ডে কি পরে যেতে হয়, এটা সবাই জানেন। ছেলেদের ক্ষেত্রে কি পোশাক, মেয়েদের ক্ষেত্রে কি পোশাক, এগুলো প্রয়োজনে আমি আরো আগে নিয়ে নিব পরীক্ষার আগে। তো 2 তারিখে দিয়েছি, পরীক্ষা তো পরে হবে, দেখে আমরা আগে নেওয়ার চেষ্টা করবো। যদি আপনার প্রিপারেশনের কোনো ব্যবস্থা মানে দরকার হয় যে আগে থেকে কাপড় চোপড় কিনতে হবে বা কিছু একটা, কি পড়তে হবে ভাইবা বোর্ডের আপনারা জানেন, ম্যাক্সিমামই জানেন। তারপরে যদি মনে হয় যে এই ক্লাসটা আগে নেওয়া দরকার, তারপরে আপনাদের সাথে আমি আলোচনা করে আমি আগে নিতে পারবো। ওকে, তারপরে তাহলে যেটা বললাম যে এখানে যে ক্লাসগুলো, যে 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, 30, দেন 31, 1, 2, এটা 2 তারিখের কথা বলে দিলাম। তাহলে 27 তারিখে ধরেন এখান থেকে যদি আমরা 3টা নেই, প্রথম 3টাতে হচ্ছে জেনারেলের 1, জেনারেলের 2, জেনারেলের 3, এই জেনারেল পার্টটা তো আমিই নিব এটা পুরোটা। তারপরে 28 তারিখ থেকে মেডিকেল 1, মেডিকেল 2, মেডিকেল 3, এটা ডক্টর রবিউল নেবেন ঢাকা মেডিকেল কলেজের। ঠিক আছে, ওকে। তাহলে তারপরে এই 30 থেকে শুরু করে ডেন্টালের 1, ডেন্টালের 2, ডেন্টালের 3, এই 3টা আমি আবার নিব। আর 2 তারিখে অ্যাপ্রোচ টু ভাইবা বোর্ড, মানে ভাইবা বোর্ডের অ্যাপ্রোচটা নিয়ে আলোচনা করব। আর মাঝখানগুলোতে যখন ভাইবা পরীক্ষা স্টার্ট হয়ে যাবে, তারপরে যে আমি কথাটা আগেও বলেছি, নতুন নতুন প্রশ্ন আসলে সেই প্রশ্নগুলোর আপনার সমাধান বা উত্তর আপনাদের দিয়ে দেওয়া হবে, হয় ডিসকাশনের মাধ্যমে হতে পারে বা পিডিএফ এর মাধ্যমে হতে পারে, বিভিন্ন সময় এটা কিন্তু দেওয়া হবে। এটা দেখা যাবে যে শেষ পার্সন, ধরেন একদম সর্বশেষ যে পার্সন ভাইবা দিবে, হ্যাঁ, তার পর্যন্ত এই সাপোর্টটা থাকবে। ঠিক আছে, এই ডিসকাশন বা এই এই প্রশ্নগুলো সে পাবে। আর আপনাদের জন্য অবশ্যই একটা মানে ভাইবার গ্রুপ আছে, ভাইবার গ্রুপটা আপনাদের শেয়ার করে দেওয়া হবে, মানে ফেসবুক গ্রুপও থাকবে, সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপও আলাদা করে থাকবে। ফেসবুক গ্রুপে নর্মালি প্রশ্ন শেয়ার গুলো থাকে, হোয়াটসঅ্যাপে আসলে তো আলোচনা করা যায় না, থাকে না, চ্যাট গুলো উপরে উঠে যায়। এই জন্য একটা ফেসবুক সিক্রেট গ্রুপ থাকবে, ওখানে আপনারা আলোচনা করবেন, তাহলে ওইটা দিয়ে ইন ডিটেলস সবকিছু আপনাদের প্রশ্নগুলো শেয়ার করতে পারবেন একজন আরেকজনের সাথে। এবং শুধু এটা না, শুধু ওইটা ওই গ্রুপে আসলে সবাই থাকতে পারবে, চাইলে ওই গ্রুপে সবাই থাকতে পারবে, যুক্ত হতে পারবে। আপনার যারা ভর্তি হবে হবে না এর সাথে সম্পর্কিত না, ফেসবুক গ্রুপে সবাই যুক্ত হতে পারবে। যারা শুরুর দিন থেকে যে ভাইবাগুলো দিবে সেই ভাইবার প্রশ্ন যেন তারা ওখানে এসে শেয়ার করে, তারপরে সেগুলো নিয়ে ডিসকাশন করতে পারেন, নিজেরা প্রিপারেশন নিতে পারেন। সেই জন্য কিন্তু ভাইবার ফেসবুক গ্রুপটা কিন্তু দরকার আছে। সেই গ্রুপটাও সেই গ্রুপের লিঙ্কটাও আপনারা যখন রেজিস্ট্রেশন করবেন ফর্মের সাথে থাকবে, এবং আলাদা করে ফেসবুকে
পেজে আপনাদের এখানে পোস্ট করে জানিয়ে দেওয়া হবে এই বিষয়টা। এবার আসেন যে আচ্ছা এখানে চলে আসছি, বিভিন্ন ধরনের কোর্সের কথা বলা আছে, অন্যান্য কোর্সগুলো আছে। 50 দিনের টার্বো প্যাকেজ, 47তম প্রিলির জন্য, 48 ভাইবা, 49 যেটা শিক্ষা কোর্স, এটা আরো বাদ বাকি যেগুলো আছে আপনারা জানেন। আচ্ছা, তাহলে এর সাথে যেহেতু শেষ পেজে চলে আসছি, এখানে কোর্স ফির ব্যাপারটা, ঠিক আছে? কোর্স ফি যেহেতু এটা যেটা আছে মেডিকেল বা ডেন্টাল পার্ট দুইটার জন্যই আসলে ফি সেম, খুব বেশি ফি না। এটা ম্যাক্সিমাম এখানে যে ইয়েটা দেওয়া আছে আপনার কি বলে মানে বেসিক আলোচনা আছে, এই বেসিক আলোচনা যেটা যতটুকু হচ্ছে, এরপরে যে আলোচনাগুলো হবে এর এর মধ্যে একইভাবে সাপোর্ট পাবেন ফেসবুক পেজে, ঠিক আছে? তো এটার জন্য হচ্ছে ফি হলো 1500 টাকা, ঠিক আছে? ভাইবার সেশনের জন্য মাত্র 1500 টাকা, এটা মেডিকেল বা ডেন্টাল উভয়ের জন্য, ঠিক আছে? আর যারা কিনা ভর্তি ছিলেন প্রিলি অংশে, প্রিলির অংশে যারা ভর্তি ছিল, প্রিলি বলতে মানে এমসিকিউ মানে রিটেন রিটেন পার্টে যারা ছিলেন ভর্তি, রিটেন স্টুডেন্ট, এবং এটা কিন্তু ফুল কোর্সে যারা ছিলেন আর কি, 4000 বা 4500 টাকায় যারা ভর্তি হয়েছিলেন ফুল কোর্সে, তাদের জন্য এটা 1200 টাকা, ঠিক আছে? যেহেতু এটা ইন ডিটেলসে মানে খুব বেশি মানে ইয়ের ক্ষেত্রে আমরা যখন রিটেনের প্রিপারেশন নিয়েছি তখন কি ধরনের পরিশ্রম গেছে সেটা তো আপনারা দেখেছেন বা জানেন। তাই এটা আহ, সব মিলে তখন আপনারা ভর্তি হয়েছিলেন, কম সময় ছিল, এখানে কিন্তু ওই ধরনের একটা ট্রাবল ফেস করতে হবে না, আপনাদের পড়া কিন্তু অলরেডি হয়ে গেছে। যেহেতু যতটুকু সময় আছে আপনার ডেট সাপেক্ষে যতটুকু সময় পাবেন এর মধ্যে ভাইবার প্রস্তুতি নেওয়ার জন্য যথেষ্ট সময় কিন্তু রয়েছে, ঠিক আছে? যথেষ্ট কিন্তু সময় রয়েছে। তাহলে এটা ইন ডিটেলস এখন আপনারা ভর্তি হইতে পারবেন, ভর্তির লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন একটু পরে ফেসবুক পেজে, আপনারা সেটা পেয়ে যাবেন, তখন সেটা থেকে ভর্তি হতে পারবেন। তো এই ছিল বিষয়। আর যে পড়াগুলো দিলাম এই 27 তারিখের মধ্যে এই পড়াগুলো কমপ্লিট করবেন, মানে যেটা আমি শুরুর দিকে আলোচনা করেছি, যা লেখা আছে সবই পড়া না, ব্যক্তিগত বিষয় বলি, এইটা হচ্ছে একদম নিজের নোট খাতা করে ফেলবেন, তথ্য দিবেন, তথ্য দিয়ে চ্যাট জিপিটির সাহায্যে এগুলো তৈরি করে ফেলবেন, নামের যে তথ্যগুলো আছে নিজ জেলা সম্পর্কে ওয়েবসাইট থেকে ঢুকে এগুলো করে ফেলবেন, নিজ প্রতিষ্ঠান বিষয়, রিসেন্ট জিকের অংশ, এই টপিকগুলো রিভিশন করবেন, তারপরে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সংবিধান, বাজেট, এগুলো রিভিশন করবেন। এইগুলো হচ্ছে আপনার 27 তারিখের আগের কাজ। তো পরে যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে ওই দিন অন্য বিষয় আমরা ডিসকাস করবো শুরু থেকে, ঠিক আছে? আপনাদের সাথে দেখা যাবে যে এমনিতেই ওই যে সেশনগুলো হবে ওই সেশনগুলোতে আপনাদের প্রশ্ন জিজ্ঞেস করতে পারি প্রত্যেককে, ঠিক আছে? যে এর মধ্যে যে প্রিপারেশন গুলো নিলেন 27 তারিখের মধ্যে, অবশ্যই এই জিনিসগুলো যারা প্রেজেন্ট থাকবেন তাদেরকে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করতে পারি। তো এই বিষয়গুলোই, আহ ভাইভাটা খুব কঠিন হবে না, সহজ। ভাইভাটা খুবই, জার্নিটা খুব সহজ হবে, কারণ আপনার শুধু প্রস্তুতির সময় হয়তো মনে হবে অনেক 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 কিছু পড়ে ফেলি, প্যানিক তৈরি হয়ে যায় অনেক সময়। তো অনেক অনেক কিছু পড়ে গিয়ে ভাইবা বোর্ডে দেখে গেলেন যে ভিন্ন মোড়, থেকে প্রশ্নই ধরলো কয়েকটা, যেগুলো পড়লেন আশেপাশেই নেই, ওই 5-10 মিনিটের সময় দেখা যাচ্ছে যে আসলে যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে? আর আপনি কিন্তু তার তার আগে আমাদের কিন্তু সেইভাবে রেডি হয়ে যেতে হবে যাতে আমরা কনফিডেন্ট হয়ে পরীক্ষার হলে যেতে পারি, ভাইবা বোর্ডে যেতে পারি। কারণ আপনি কনফিডেন্ট কিনা এটা কিন্তু ভাইবা বোর্ড দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে? সুতরাং কনফিডেন্ট অ্যাপ্রোচ আপনাকে রাখতে হবে সবসময়, আর কনফিডেন্স অ্যাপ্রোচ রাখার জন্য ডেফিনেটলি আপনাকে প্রিপারেশন নিয়ে যেতে হবে। প্রিপারেশন নিলে তাহলে কনফিডেন্সটা অটোমেটিক্যালি চলে আসে। আবার অনেকে আছে প্রিপারেশন না নিয়েও এক্সট্রা কনফিডেন্স দেখাতে পারে, সেটা এক্সেপশনাল। যে হয়তো দেখা গেল যে সহজ সহজ প্রশ্ন করেছে, সে কনফিডেন্টলি আনসার করে ফেললো, প্রিপারেশন তো কম নিয়েছে, হইতে পারে। যেহেতু এটা এমসিকিউ টাইপ রিটার্ন এক্সাম ছিল, এই নাম্বারটা যেহেতু যোগ হবে আপনাদের ভাইবার সাথে, যোগ হয়ে ক্যাডারটা দিবে। যারা নাম্বার একটু বেশি পেয়েছেন তাদের জন্য আশীর্বাদ হইতে পারে যে ভাইবা একটু খারাপ হলেও তারা বেঁচে থাকতে পারে। কিন্তু আমি বলবো যে আপনার জায়গা থেকে যারা হয়তোবা নাম্বার কম পেয়েছেন বলে মনে করেন এমসিকিউ টাইপ রিটেন এক্সামে, তারা ভাইবাটা সর্বোচ্চ ভালো দেওয়ার চেষ্টা করবেন, আমরা চেষ্টাটাই করতে পারি, বাদ বাকিটা তো আল্লাহর ইচ্ছা। চেষ্টাটা আমরা করতে পারি, চেষ্টার পরে আল্লাহর ইচ্ছা পুরোটাই থাকবে। এখন তাহলে আপনার চেষ্টা থাকবে এটা যে সর্বোচ্চ ভালো প্রস্তুতি নিয়ে যান, ভালোভাবে প্রেজেন্ট করার ট্রাই করবেন,
আর প্রশ্ন যদি অনুকূলে থাকে তো ভালোভাবে প্রেজেন্ট হবে, আর অনুকূলে না থাকলে তো ভালোভাবে প্রেজেন্ট হবে না, সেটা আপনার অনুকূলে নাই, আপনার হাতেও নাই। সুতরাং ওইটা নিয়ে আসলে টেনশন করবেন না। আপনার জায়গা থেকে যতটুকু আপনি প্রস্তুত হইতে পারেন ততটুকু আপনি প্রস্তুত হয়ে এক্সাম হলে যাবেন, ব্যাস এতটুকুই। আপনারা যেহেতু আজকে রাত হয়ে গেছে, আগামীকাল সকাল থেকে আপনার ভর্তি হতে পারবেন, সমস্যা নেই। তাহলে ওই 27 তারিখে আপনাদের ফার্স্ট সেশনটা, মানে এর পরের সেশনটা হবে আর কি। এর মধ্যে এই পড়াগুলো আপনারা পড়ে ফেলেন, যে পড়াগুলো দিলাম। পড়াগুলো পড়ে ফেলা বলতে একদম হাত হ্যান্ড নোট যেন থাকে, পরবর্তীতে বিসিএস গুলোতে এগুলো আসলে কাজে লাগবে, মানে ব্যক্তিগত প্রশ্নের যে বিষয়গুলো যতদিন বিসিএস ভাইবা দিবেন, দেওয়া লাগতে পারে, ততদিন কাজে লাগবে। ইভেন এটার জন্য আপনি পড়বেন আলাদা আলাদা করে, আপনার তখন আর বই খাতা অন্য গাইড গুলো খুঁজতে হবে না, এগুলো ব্যক্তিগত প্রশ্ন নিজেকেই রেডি করে রাখতে হবে, বই গাইডে আপনার ব্যক্তিগত প্রশ্ন দেওয়া থাকবে না। ঠিক আছে, তাহলে আর আপনাদের যদি এর বাইরে কোনো প্রশ্ন থাকে তাহলে হোয়াটসঅ্যাপ আছে, তারপরে সেখানে নক দিতে পারেন বা মেসেঞ্জারেও নক দিতে পারেন। ঠিক আছে, ভালো থাকেন, আগামী 27 তারিখে আপনাদের সাথে দেখা হবে।